আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের ক্লাসে সবাইকে স্বাগত। আমি মহসিনা রহমান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। আজকে ক্লাস নিচ্ছি অষ্টম অধ্যায় ব্যবসা আইনগত দিকের উপর। আজকের ক্লাসে আমরা শিখব পরিবেশ আইন ও ব্যবসার মাধ্যমে কিভাবে আমাদের আশেপাশে পরিবেশ প্রভাবিত হচ্ছে। এরপর আমাদের পণ্য বা সেবার যে মান প্রদানকারী সংগঠন দুটি যে সংস্থা আছে আমাদের বাংলাদেশের জন্য বিএসটিআই এবং আন্তর্জাতিক সনদ প্রদানকারী প্রতিষ্ঠান আইএসও সম্পর্কে আমরা জানব। এবং আজকে ক্লাসটি আমাদের শেষ ক্লাস বলা যায় এই অধ্যায়ের, কারণ এটার মাধ্যমে আমাদের এই অধ্যায়টি শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমরা পরবর্তী অধ্যায় শুরু করব। আমাদের চারপাশে যে পারিপার্শ্বিকতা রয়েছে সেটাই আমাদের পরিবেশ, এবং আমরা আমাদের জীবন ধারণ করার জন্য এবং প্রায় সব কিছুর জন্যই পরিবেশের উপর নির্ভরশীল। পরিবেশ আমাদের সব কিছুর উপরেই প্রভাব বিস্তার করে, আর এই পরিবেশ এর মধ্যেই বা পরিবেশের সব কিছুর দ্বারাই কিন্তু পৃথিবীর সকল প্রাণীকুল নির্ভরশীল। আর পরিবেশে পরিবর্তন যে চেঞ্জগুলো আসে সেগুলো কিন্তু আমাদের জীবন ধারণও বা জীবনযাত্রার মানও পরিবর্তন করে ফেলে। শুধু যে আমাদের মানুষেরই তা কিন্তু না, প্রত্যেকটা প্রাণীরই কিন্তু চেঞ্জ করে। আর আমাদের ব্যবসার প্রতিষ্ঠানগুলো বা ব্যবসার সংগঠনগুলো তাদের গঠন, তাদের পরিচালনা এবং তাদের বৃদ্ধি, তাদের এক্সিস্টেন্সের জন্য কিন্তু পরিবেশের উপর নির্ভরশীল। তো বলা যায় পরিবেশ ব্যবসা প্রতিষ্ঠানকে প্রভাবিত করে। শুধু যে পরিবেশই ব্যবসা প্রতিষ্ঠানকে প্রভাবিত করে তা কিন্তু না, আমাদের ব্যবসার সংগঠনগুলো কিন্তু খুব দৃশ্যনীয়ভাবে বা চাইলেই বোঝা যায় বা দেখা যায় বা অনুভব করা যায় এইরকমভাবে কিন্তু আমাদের পরিবেশকেও প্রভাবিত করে। কিভাবে? দেখো, আমাদের যে ব্যবসা পরিচালনার জন্য বা ব্যবসার জন্য আমরা যে কাঁচামালগুলো সংগ্রহ করি মেনলি, তো এটা পরিবেশ থেকে আসে। সবসময় যে অর্গানাইজড ওয়েতে আসে তা কিন্তু না, এমনওভাবে কিছু উপাদান চলে আসে বা আমাদের সংগ্রহ করতে হয় যেগুলো কিন্তু আমাদের পরিবেশকে ধ্বংস করে ফেলে। কিভাবে? আমরা যে খনি থেকে যে খনিজ পদার্থগুলো উত্তোলন করছি সেটা কিন্তু আমাদের মাটির জন্য, আমাদের মাটির উর্বরতার জন্য খুবই বাজে ইফেক্ট ফেলে। ঠিক আছে, মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়, কোথাও কোথাও মাটি একদম বিষাক্ত হয়ে যায়। এরপরে বলা যায় যে আমাদের যে আমাদের যে জ্বালানির জন্য আমরা যে কাঠ প্রয়োজন, অনেক ক্ষেত্রে কাঠ দরকার হয়, বিদ্যুৎ উৎপাদন করার জন্য কয়লার দরকার হয়। সো সেই কাঠ সংগ্রহের জন্য আমরা আমাদের বন উজাড় করে দিচ্ছি, দেদারসে কাঠ কেটে ফেলছি, গাছ কেটে ফেলছি। তারপর আমরা ওই গাছ কেটে জ্বালানির জন্য যেই জ্বালানি আমরা করলাম, কাঠ পুড়ে ফেললাম, তারপর কি হলো? ধোঁয়া হইলো। সে ধোঁয়া কী করতেছে? আমাদের বায়ু দূষণ করতেছে। আর এর সাথে তো শিল্প প্রতিষ্ঠানের যে ভয়ঙ্কর অসহ্য শব্দ সেটা তো আছেই, সেটা হবে শব্দ দূষণ। তাছাড়া আমাদের যে ব্যবসায় যে কার্যক্রম, ট্রান্সপোর্টেশন সহায়ক সেবা, ট্রান্সপোর্ট করার জন্য যানবাহনের যে হর্ন শব্দ, সেটা তো কি বলার আর কিছু নাই, সবাই জানি। তারপর আমরা বুঝলাম, আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রম করে ফেললাম, উৎপাদন হয়ে গেল। উৎপাদন হওয়ার পর যে বিশাল পরিমাণে যে টক্সিক বিষাক্ত যে বজ্র পদার্থগুলো আমাদের হয় সেগুলোও তো আমরা ডিসপোজ করতে হয়। কোথায় করতেছি? আমরা মাটি খুঁড়ে সেটা মাটির মধ্যে চাপা দিচ্ছি, অনেক বিষাক্ত উপাদান রয়ে যাচ্ছে, মাটির সাথে মিশে যাচ্ছে, সেটা আমাদের সিস্টেমের সাথে মিশে যাচ্ছে, বিষাক্ত হয়ে যাচ্ছে সব কিছু। তারপর আমরা কোনো রকমের সতর্কতা বা বিবেক বোধ কোনো রকমের প্রমাণ না দিয়ে আমরা কি করছি, এগুলো আমাদের নদীগুলোতে, যেগুলো কিনা নদী নালা স্বাদু পানির সোর্স, খুবই কম রেয়ার জিনিস, সেগুলোতে আমরা ফেলে দিচ্ছি এবং আমাদের নদীগুলো মরে যাচ্ছে। আমাদের বুড়িগঙ্গার দিকে তাকাই, নদীটা শেষ হয়ে গেছে। সো এরকম, শুধু যে বুড়িগঙ্গা এরকম না, বাংলাদেশে যেখানেই শিল্প উন্নত করার চেষ্টা হচ্ছে, শিল্প প্রতিষ্ঠান গঠন হচ্ছে, সেখানেই এরকম পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। তো এটাই বলা যায় যে পরিবেশ খুব বাজেভাবে আমাদের ব্যবসা কার্যক্রমের মাধ্যমে প্রভাবিত হচ্ছে। কিন্তু পরিবেশ সুরক্ষার জন্য, যেন আমাদের ব্যবসায়িক কার্যক্রমের জন্য আমাদের পরিবেশটা যেন পুরোপুরি নষ্ট না হয় এবং মানুষ সহ অন্যান্য কোনো প্রাণীর যেন জীবনযাত্রা যেন ক্ষতিগ্রস্ত না হয়, জীবনমান যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য কিছু আইন রয়েছে এবং সেই আইনগুলোকেই পরিবেশ আইন বলে। দেখো, আমাদের বাংলাদেশে পরিবেশ সংরক্ষণের জন্য পরিবেশ সংরক্ষণ আইন 1995 ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা 1997 বহাল রয়েছে।
এছাড়াও শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006 ও ইট পুরানো নিয়ন্ত্রণ বিধিমালা 2004 বাংলাদেশে প্রচলিত। এছাড়া জাতীয় পরিবেশ নীতি, জাতীয় পানি নীতি, জাতীয় বন নীতি, জাতীয় ভূমি ব্যবহার নীতি ইত্যাদি চালু রয়েছে। অনেক কিছু রয়েছে, অনেক বিধিমালা, নিয়ম নীতি, আইন রয়েছে, কিন্তু তাতে কতটা কি লাভ হচ্ছে জানি না, কারণ এগুলো শুধু আইন পাশ করার হয়েছে, এগুলো কাগজ কলমে রয়েছে, কিন্তু কতটা এটা মেনটেন করা হয় সেটা আসলে কারো মাথা ব্যথা নাই। শিল্প প্রতিষ্ঠানগুলো যেমন ইচ্ছা সেভাবে চালাচ্ছে। শুধু যে আমাদের দেশ একটা থার্ড ওয়ার্ল্ডের ডেভেলপিং কান্ট্রি হিসেবে যে আমাদের দেশের এই কাহিনী সেটা কিন্তু না, অনেক অ্যাডভান্স, অনেক উন্নত উন্নত দেশগুলোতেও এই একই কাহিনী। তারা তারা হয়তো একটু সতর্ক দেখাতে হয় বলে দেখায়, তো সব ক্ষেত্রে একই রকম অবস্থা। আর এর জন্য আমাদের পরিবেশের মানে কি বলে গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে, গরম উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, বরফ গলে যাচ্ছে, মেরু অঞ্চল বরফ গলে যাচ্ছে, ঝড় বৃষ্টি বন্যা ইত্যাদি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটাই এই বলা যায় যে আমাদের ব্যবসার দ্বারা আমাদের পরিবেশ বাজেভাবে বিশ্রীভাবে দূষণ হয়, এবং সেই দূষণগুলোকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি, মূলত শব্দ দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ এবং মাটি দূষণ। শব্দ দূষণগুলো এই যে যেমন মানে আমাদের সবার কিন্তু জীবন ধারণ করার জন্য এবং সুস্থভাবে বেঁচে দেওয়ার জন্য মানে নিরিবিলি কোলাহল মুক্ত পরিবেশ প্রয়োজন, কারণ এটা না হলে আমরা যদি মানে খুব ডিস্টার্বিং, খুবই হাই সাউন্ড এবং মানে শব্দ দূষণের মধ্যে থাকি, তখন দেখা যায় যে আমাদের উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হৃদরোগ, তাছাড়া মাথা ব্যথা, মানসিক অস্থিরতার মতো অনেক সমস্যা হয়। কিন্তু এইগুলো হলেও আমাদের কোনো মাথা ব্যথা নাই, কারণ আমাদের যে বিভিন্ন ধরনের আধুনিকতার সাথে যে আমাদের যে শব্দ দূষণ সেটা বেড়ে চলছে। আমাদের বিভিন্ন ধরনের পরিবহন যেমন রেলগাড়ি, বাস, ট্রাক সহ যে উড়োজাহাজ আছে সেগুলো কিন্তু মানে খুব বেশি রকমের শব্দ দূষণ করতেছে। তারপর হলো শিল্প প্রতিষ্ঠানগুলো যখন তারা উৎপাদন কাজ করতেছে, তারপর আমাদের যে কনস্ট্রাকশন কাজ হচ্ছে, বুলডোজার মেশিনের শব্দ, ড্রিলের শব্দ, এগুলো খুবই শব্দ দূষণ করতেছে। এরপর পানি দূষণটা সবচেয়ে বেশি হচ্ছে। পানি যেমন আমাদের জীবন যত বেশি গুরুত্বপূর্ণ, আমরা মানুষরা যেখানে বুঝতে পারছি যে হ্যাঁ আমাদের জীবন ধারণ করার জন্য পানি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ পানিটাকেই সবচেয়ে বেশি দূষণ করতে হবে। কিভাবে করতে হবে? আমাদের যে শিল্প উৎপাদিত বজ্রগুলো আছে, মানে প্রোডাক্ট তো হয়ে গেল, এখন এরপরে যে মানে ময়লা যেটা বলা যায় সেটা আমরা কি করতেছি, সুন্দর করে পানিতে ফেলতেছি, নদীতে ফেলতেছি, সমুদ্রে ফেলতেছি, এবং সেইগুলো নদীর পরিবেশ ইকোসিস্টেম পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে, সমুদ্রের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, সমুদ্রের ইকোসিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে, অনেক 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 প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, অলরেডি অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। তারপর যে তেল ট্যাঙ্কারগুলো আছে এগুলো থেকে তেল নিষ্কাশন করতেছে, পারমাণবিক বজ্রগুলো নিষ্কাশন করে দিচ্ছে, কোনো রকমের মাথা ব্যথা নেই, কোনো কিছু নাই। আর এর ফলে মানুষ যে ভুগতেছে তা কিন্তু না, মানুষও ভুগতেছে, বিভিন্ন ধরনের রোগ হচ্ছে মানুষের, পানিবাহিত রোগ, চর্মরোগ হচ্ছে, টাইফয়েড, আমাশা হচ্ছে। তো এটাই পানি দূষণ হচ্ছে। তারপর বায়ু দূষণ, আমাদের যে বায়ু দূষণটা মেনলি হলো আমাদের যে শিল্প কারখানাগুলো আছে সেগুলো যারা মনে করো যে একটু পুরনো টেকনিকের যে জ্বালানি, মানে এতটা অ্যাডভান্স কোনো না টেকনোলজি ব্যবহার করে না, মানে ওল্ড টেকনোলজিগুলো যারা ব্যবহার করে, যেমন মানে প্রাকৃতিক যে জ্বালানিগুলো যারা ইউজ করে, কয়লা, গ্যাস, সিএনজি, গ্যাস টাইপের, তারপর কাঠ ইউজ করে, সেগুলো পুরানোর কারণে কি হয়, অনেক বেশি রকম ধোঁয়া হয়, ঠিক আছে। ধোঁয়া হয়, সেই ধোঁয়াগুলো কি করে আমাদের বায়ুর সাথে মিশে যায় এবং আমাদের বায়ুটাকে বিষাক্ত করে ফেলে, এবং এর ফলে আমাদের ফুসফুসে, যকৃতে, মস্তিষ্কে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। হ্যাঁ, আর মাটি দূষণ কিভাবে, মাটির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। কৃষিক্ষেত্রেও আমরা কিন্তু কৃষিকাজটা মেইনলি মাটির উর্বরতার উপর নির্ভরশীল, কিন্তু আমাদের বেশি উৎপাদন করার জন্য আমরা কি করতেছি, যে অনেক বেশি সার, কেমিক্যাল ইউজ করতেছি, এবং সেগুলো কি হচ্ছে, কনস্ট্যান্টলি পানির সাথে মিশতেছে, মাটির সাথে মিশতেছে, মাটিগুলো বিষাক্ত হয়ে যাচ্ছে, মাটির কার্যক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। তারপর ইটের ভাটার যে ছোট ছোট ইটের টুকরাগুলো আছে সেগুলো আমাদের মাটির সাথে মিশে যাচ্ছে, আমাদের মাটি নষ্ট হয়ে যাচ্ছে। তারপর আমরা যখন খনিজ পদার্থ উত্তোলন করি খনি থেকে, তখন কি হয়, তখন কিন্তু আমাদের মাটির যে ব্যালেন্স, বিভিন্ন স্তরে কিন্তু বিভিন্ন রকমের উপাদান থাকে, এবং সেগুলো যদি একসাথে যদি মিক্সড আপ হয়ে যায় সেটা কিন্তু মাটির উর্বরতা নষ্ট করে ফেলে। তো খনিজ পদার্থ উত্তোলন করার সময় বা খনি যখন আমরা খনন করি তখনও কিন্তু মাটি নষ্ট হয়ে যায়।
হ্যাঁ, তো আমাদের মাটি যেভাবে বিষাক্ত হচ্ছে সেখান থেকে আমরা যেই রকম মানে উৎপাদন করতেছি, যেই খাদ্যদ্রব্য বা যাই নিচ্ছি সেগুলো ওইটার সাথে বিষ মিশে আসতে চলে আসতেছে, বিষ মাটির সাথে, মাটির থেকে নির্গত জিনিসের সাথে, আর আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো এগুলোই হলো ব্যবসার পরিবেশ দ্বারা পরিবেশের দূষণ। ঠিক আছে, মানে ব্যবসার দ্বারা আমাদের পরিবেশ কীভাবে দূষিত হচ্ছে এগুলোই হলো মেন। তো তোমরা যখন বইটা আরও একটু ভালোভাবে রিডিং পড়বে তখন বুঝতে পারবে যে আসলেই ব্যাপারটা কতটা অ্যালার্মিং। হ্যাঁ, পরিবেশ দূষণ আমাদের কতটা ব্যবসার জন্য কতটা দায়ী, এবং মানে ব্যবসাটা কতটা দায়ী আমাদের পরিবেশ দূষণের জন্য, এবং ব্যাপারটা আসলে কতটা অ্যালার্মিং। ঠিক আছে, প্রায় প্রতিদিনই কিন্তু আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের পণ্য বা সেবা ক্রয় করে নিয়ে আসি। তো সেগুলো কোনোগুলো খোলা থাকে, কোনোগুলো আবার প্যাকেটজাত প্রসেস করা থাকে। তো যেগুলো খোলা থাকে সেগুলো কিন্তু অন স্পট আমরা পরীক্ষা করে টেস্ট করে মান সম্পর্কে নিশ্চিত হয়েই ক্রয় করতে পারি। কিন্তু যেগুলো প্যাকেট করা থাকে এবং সেগুলো হচ্ছে প্রসেসড, হ্যাঁ, হাই প্রসেসের মধ্যে আসছে ফিনিশ গুডটা, সো সেটা কিন্তু চাইলেই কিন্তু আমরা বাজার ক্রয় করার আগেই বাজারে থেকে কিন্তু মানটা সম্পর্কে নিশ্চিত হতে পারি না। যখন আমরা বাসায় নিয়ে আসবো ক্রয় করে, এরপর যখন ইউজ করব তখন আমরা বুঝতে পারবো আসলে এটা কোন মানের, এটার আর প্রোডাক্টের গায়ে বা কোম্পানি থেকে যে এরকম অ্যাক্লেম করছে সেই রকম মানের সাথে এটা ম্যাচ করতেছে কিনা বা এর কোনো ক্ষতিকর উপাদান আছে কিনা। ঠিক আছে, তো এটাই। তো মনে করো যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানই কী করলো, তার প্রোডাক্টের গায়ে বা অ্যাডভার্টাইজ যখন দিচ্ছে তারা অনেক কিছু বলতেছে, কিন্তু যখন তারা অ্যাকচুয়াল প্রোডাক্টটা দিচ্ছে তখন সেটার সাথে তাদের অ্যাক্লেম করা মানের সাথে, স্ট্যান্ডার্ডের সাথে কোনো রকম মিল নাই। তো এই ক্ষেত্রে কী হবে, আমরা যারা ক্রেতা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হইলাম। তো এই ধরনের ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেন চাইলেই যেন এই ধরনের ঝামেলা না করতে পারে, বা মানে পণ্যের মান নিয়ে যে ঝামেলাটা, মানে মান নিশ্চিতকরণের ব্যাপারটা সেটা যেন করতে পারে এবং করতে যেন তারা বাধ্য হয়, সেজন্য প্রত্যেকটা দেশেই কিছু প্রতিষ্ঠান থাকে, কিছু সরকারি থাকে, কিছু বেসরকারি থাকে। আমাদের বাংলাদেশেও একটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে যেটা কিনা বিএসটিআই নামে পরিচিত। তো এই প্রতিষ্ঠানটা কি করে, আমাদের বাংলাদেশে যত পণ্য আছে সেই পণ্যের মান নির্ধারণ, পণ্য মান পরীক্ষা ও মান নিশ্চিত করে। হ্যাঁ, তো এই প্রতিষ্ঠানটি 1985 সালে সরকারের এক অর্ডিন্যান্স বলে বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন ও সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরি নামক দুটি প্রতিষ্ঠানকে একত্রিত করে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট নামক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে। ঠিক আছে, আর এর উদ্দেশ্য হলো শিল্প, খাদ্য ও রাসায়নিক পণ্যের ক্ষেত্রে আঞ্চলিক ও আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের জন্য একটি জাতীয় মান তৈরি করা এবং ওই মান নিশ্চিত করার ব্যবস্থা করা। তো তারা কি করে, তারা হলো আমাদের যে লোকাল, ঠিক আছে, লোকাল যেই মানটা হলে আমাদের জন্য উপযুক্ত এবং আন্তর্জাতিকভাবে যে একই ধরনের পণ্যের যে ধরনের মান স্ট্যান্ডার্ডটা আছে সেটার সাথে একটা সামঞ্জস্য করে, একটা স্ট্যান্ডার্ড ঠিক করে, এবং এই ধরনের পণ্য যারা উৎপাদন করতেছে তারা যেন এই মানটাকে ফলো করে, এই ধরনের পণ্যই যেন উৎপাদন করে উই কোয়ালিটি বা উই লেভেলের। তো এটাও তারা নিশ্চিত করে কিভাবে, তারা যখন সনদ প্রদান করে প্রত্যেকটা পণ্যের গায়ে বিএসটিআই লোগো থাকতে হবে, সনদপ্রাপ্ত, তারা যে সনদপ্রাপ্ত সেটা থাকতে হবে, না হলে কি তারা কি ওই পণ্যটা সম্পর্কে যেমন ক্রেতারাও যেমন ভরসা পাবে না, তেমন এটা তেমন কোনো স্বীকৃতি থাকবে না। তো কি করবে, যখন সনদপ্রাপ্ত হবে বা সনদ সংগ্রহ করবে তখন তারা তাদের প্রোডাক্টের কোয়ালিটি, কোন কোন উপাদান দিয়ে গঠিত হচ্ছে বা তৈরি হচ্ছে, কোন প্রসেসের মাধ্যমে তৈরি হচ্ছে, সব কিছু সম্পর্কে ইনফরমেশন তারা দিবে এবং দেখাবে। এবং গবেষণাগারেও কিন্তু বিএসটিআই প্রত্যেকটা পণ্যের পরীক্ষা নিরীক্ষা করে। তো এই পরীক্ষা নিরীক্ষার পরে তারা সনদ প্রদান করে এবং পরবর্তীতে যারা সনদপ্রাপ্ত হয়েছে তারা যে আসলেই যে মানটা নিশ্চিত করা আছে, মানটা সেট করা আছে এবং তারা যেই মানটা বলে সনদটা গ্রহণ করেছে সেটাই তারা ফলো করতেছে কিনা সেটাও কিন্তু বিএসটিআই তাদের বিভিন্ন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এবং বিভিন্ন ধরনের সার্ভিল্যান্স টিম এবং ইনস্ট্রাকশন মানে ইনভিজিলেটর টিমের মাধ্যমে চেক করে। এবং যখনই দেখা যায় যে না কোনো সমস্যা আছে, তারা ফলো করতেছে না, তারা যা বলতেছে ক্লেম করতেছে তার সাথে তাদের অ্যাকচুয়াল প্রসেসের সাথে মিললে তখন কিন্তু তারা কিন্তু জরিমানা করে এবং চাইলে কিন্তু সনদও বাতিল করে ফেলে। এরকম কিন্তু অনেক ঘটনা আমরা টিভি নিউজে দেখতে পাই। ঠিক আছে, তো এটাই। আর আমাদের দেশে বিএসটিআই কিন্তু একটি সরকারি সংস্থা। তো আমরা বুঝতে পারলাম বিএসটিআই কী, এর উদ্দেশ্য কী, কীভাবে কাজ করে, এবং বাংলাদেশের জন্য মানে প্রত্যেকটা লোকাল পণ্যের ক্রয় বিক্রয়ের জন্য আমাদের বিএসটিআই থেকে সনদ পাওয়াটা খুবই দরকার। এখন বিএসটিআই পর আমরা পড়বো আইএসও, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। দেখো এই আইএসওটা মেনলি হলো
সুইজারল্যান্ডের জেনেভায় 1947 সালে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে 1987 সালে ISO 9000 নামক একটি নির্দিষ্ট মান অর্জন করার জন্য যে যোগ্যতা লাগবে বা গুণাবলী লাগবে সেই সংশ্লিষ্ট একটি দলিল প্রদান করে এবং পরবর্তীতে ইউরোপ, আমেরিকা এবং জাপানে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলো এটা গ্রহণ করার জন্য কি করে, অনেক আগ্রহ প্রকাশ করে এবং যখন তারা এটা গ্রহণ করে মানে তারা যে মানগুলো রয়েছে, যে মানগুলো স্ট্যান্ডার্ডগুলো ফলো করতে হবে পণ্য বা সেবা উৎপাদনের ক্ষেত্রে, সেটা যখন ফলো করার পর সনদটা পায়, এরপর কিন্তু এটা সারা বিশ্বে অনেক বেশি জনপ্রিয়তা পেয়ে যায় এবং অলমোস্ট সব ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো যারা গ্লোবালি ট্রেড করে, পণ্য ক্রয় বিক্রয় করে, তারা কিন্তু এটার জন্য অনেক আগ্রহ প্রকাশ করে। তো এটা কি? এটা একটি বেসরকারি সনদ প্রদানকারী প্রতিষ্ঠান যা কিনা কোনো প্রতিষ্ঠান কতটা মানসম্মত পণ্য এবং সেবা সরবরাহ করতেছে এবং তাদের ব্যবস্থাপনার কোয়ালিটিটা কতটুকু সেটা সম্পর্কে আন্তর্জাতিকভাবে সনদ প্রদান করে এবং এইটা তাদের সনদগুলো আন্তর্জাতিকভাবে বা দেখা যায় বিশ্বের সবকটা দেশেই খুব ভালোভাবে জনপ্রিয়, কারণ তারা যে সনদ মানে স্ট্যান্ডার্ড সেট করার ক্ষেত্রে, তারপর কোন প্রসেসে তারা উৎপাদন করতেছে এবং আসলেও কি মানে যে স্ট্যান্ডার্ড সেট করে স্ট্যান্ডার্ডটা ফলো করতেছে কিনা সে সম্পর্কে মানে বলা যায় একদম আপোষহীনভাবে তারা পরীক্ষা করে, পরীক্ষা করার পরে সনদটা দেয় এবং তারা কিন্তু নিয়মিতভাবে এটা চেক করতে থাকে যে প্রতিষ্ঠানগুলো সনদপ্রাপ্ত হয়েছে তারা কি আসলেই সেই স্ট্যান্ডার্ডগুলো ফলো করতেছে কিনা। যদি দেখা যায় যে না, স্ট্যান্ডার্ড ফলো করতেছে না, স্ট্যান্ডার্ড থেকে তারা বিচ্যুত হয়ে গেছে, তো তখন কিন্তু তারা আবার সনদ বাতিল করে ফেলে। ঠিক আছে, তো ISO সনদের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে পরিচিত সেটা হলো ISO 9000। এটা হলো একদম ওভারঅল ডকুমেন্টারি সনদ, যে একদম ওভারঅল সব কিছু পণ্যের মান, উৎপাদন, ব্যবস্থাপনা সব কিছুর উপরে, ক্রয় বিক্রয় সব কিছুর উপরেই কিন্তু ফোকাস করে সার্টিফিকেটটা প্রদান করে। তারপর আরও 4টা আছে, যেমন ISO 9001, 9002, 9003 এবং 9004। সেগুলো এক একটা বিশেষ সেক্টরে বা বিশেষ দিকের উপর ফোকাস করে সনদ দেয়। যেমন 9001 হলো উৎপাদনের ক্ষেত্রে বা পণ্যের যে ক্ষেত্রে 20টা দিকের উপর ফোকাস করে, সেটা হলো পণ্যের ক্রয় বিক্রয়, ব্যবস্থাপনা, মান, দলিল, ঠিক আছে, ব্যবস্থাপনা দায়িত্ব, ডিজাইন, পরিদর্শন, প্রশিক্ষণ, সংশোধনের ব্যবস্থা, এগুলোর উপরে। তারপর 9002টা হলো শুধুমাত্র ডিজাইন, পণ্য ডিজাইনের ক্ষেত্রে কোন ধরনের স্ট্যান্ডার্ড বা কোয়ালিটিটা মেনটেন করতেছে সেটা। 9003 হলো পুরোপুরি উৎপাদন প্রসেসের উপর নির্ভরশীল, উৎপাদন প্রসেসটা কতটা এফিশিয়েন্ট, কতটা ইফেক্টিভ এবং কোন পদ্ধতিতে উৎপাদন করতেছে এবং সেটা কি স্ট্যান্ডার্ড অনুযায়ী কিনা, কোনো রকমের রিসোর্স বা এনার্জির নষ্ট ওয়েস্টেজ হচ্ছে কিনা, তো এগুলোর ক্ষেত্রে সনদটা প্রদান করে। এবং 9004টা হলো অন্যান্য মানদণ্ডর ব্যাখ্যা, ঠিক আছে, মানে কোন পণ্যের জন্য কোন স্ট্যান্ডার্ডটা ফলো করতে হবে এবং কোন ধরনের মানদণ্ড কিসের কি মিন করে, এটা কতটা মানসম্মত বা মানের ক্যাটাগরিগুলো সেটা ব্যাখ্যা করে। তারপরও আরও কিছু সনদ আছে, যেমন ISO 14000, ISO 16000, ISO 23000 এবং ISO 50000। ঠিক আছে, ISO 14000 পুরোপুরি এনভায়রনমেন্ট এবং অর্গানাইজেশনের যে ব্যবস্থা, মানে এনভায়রনমেন্টের সাথে যে একটা ব্যবসা প্রতিষ্ঠান কতটা ভালোভাবে ডিল করতেছে, কতটা তারা পরিবেশ বান্ধব, সেটার জন্য সনদ প্রদান করে এবং এটাতে মূলত 4টি জিনিস ফোকাস থাকে। একটা হলো পরিবেশের ব্যবস্থাপনা সিস্টেম কতটা এনভায়রনমেন্টের সাথে ম্যানেজ করতেছে, হ্যাঁ, তারা কিভাবে কাঁচামাল সংগ্রহ করতেছে, কিভাবে বর্জ্য নিষ্কাশন করতেছে, পরিবেশ দূষণের সম্ভাবনা আছে কিনা সেগুলোর উপর সনদ দেয়। তারপর হলো পরিবেশের কার্য সম্পাদন, মানে পরিবেশের সাথে ডিল করার সময় বা উৎপাদন প্রসেসের সময় কতটা পরিবেশ দূষিত হচ্ছে, আদৌ হচ্ছে কিনা, হলে সেটা কিভাবে রিমুভ করা হচ্ছে সেটা সম্পর্কে খেয়াল করে। তারপর হলো যে পণ্যের যে মোড়ক এবং পণ্যের যে জীবনচক্র, সেই দুইটার উপরেও কিন্তু ফোকাস করে, কারণ যে পণ্যের যে মোড়ক আছে সেটা যদি এমন কোনো ক্ষতিকর উপাদান নাই যেটা কিনা পরবর্তীতে ডিসপোজ করতে গেলে আমাদের পরিবেশে ক্ষতি হবে, এবং পণ্যের লাইফ সাইকেল মানে পণ্যটা যখন উৎপাদন হচ্ছে, ইউজ হচ্ছে এবং পরবর্তীতে ইউজ হয়ে যাওয়ার পর যখন ডিসপোজ করা হবে বা ওয়েস্টেজ হিসেবে থাকে, তখন এটা কিভাবে এটার করা যাবে, হ্যাঁ, রিমুভ করা যাবে বা এটাকে আবার রিসাইকেল করা যাবে সেটা। ISO 16000টা আবার মনে করো যে মানে কারখানা, ঠিক আছে, যখন ম্যানুফ্যাকচারিং কারখানা এসে এটাতে ইনডোর এয়ার কোয়ালিটি কতটা ভেন্টিলেশনের ব্যবস্থা করা আছে, সেটা আদর্শ কিনা ওয়ার্কারদের জন্য, পণ্যের জন্য, প্রসেসের জন্য, সেটার জন্য মান প্রদান মানে মানের সনদ প্রদান করে। ISO 20000 হলো যে যত ধরনের ইনফরমেশন টেকনোলজি এবং মাল্টিমিডিয়া ব্যবহার করে সেটার উপরে
একটা মান দেয়, মানের সনদ। এবং ISO 15000টা হলো জ্বালানি। তোমার উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন করার জন্য তুমি যে ধরনের জ্বালানির ব্যবস্থা বা জ্বালানি ব্যবহার করছো, বিদ্যুৎ, গ্যাস বা প্রাকৃতিক কোনো উপাদান ইউজ করতেছো কিনা, এবং সেটার জন্য তোমার পরিবেশ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কতটা এফিশিয়েন্টলি তুমি ইউজ করতেছো, যতটা কম এনার্জি লস করে, সেটার উপরে সনদ প্রদান করে। তো আমরা বুঝতে পারলাম ISO কতটা গুরুত্বপূর্ণ, কারণ এটা এতটাই একটা জনপ্রিয় একটা সনদ, যার জন্য কিনা ব্যবসায় প্রতিষ্ঠানগুলো যেগুলো গ্লোবালি ট্রেড করে তারা কিন্তু অনেকটা মানে কম্পিটিটিভ নিজেদের মনে করে। কারণ তারা যদি দেখাতে পারে যে হ্যাঁ আমাদের এই সনদগুলো আছে, ISO এই 9000-এর সনদগুলো আছে, 14000, 16000-এর সনদগুলো আছে, তার মানে আমরা খুব স্ট্যান্ডার্ড একটা অর্গানাইজেশন এবং আমরা উৎপাদনের ক্ষেত্রে খুব ভালো স্ট্যান্ডার্ড ফলো করি এবং সেটা আমরা মানে কন্টিনিউয়ালি এটা আপডেট করে রাখি। এবং এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, আসলেই প্লাস পয়েন্ট। কারণ যেই প্রতিষ্ঠানগুলো ISO সনদ আছে সেগুলো কিন্তু অনেক বেশি মানে সফট কর্নার পায় মানুষের, কাস্টমারদের এবং অন্যান্য যে সংস্থাগুলো আছে নিয়ন্ত্রণকারী, আইন নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো। তো এটাই। আর মনে করো যে সত্যিই ISO দরকার আছে, কারণ ISOর উপরেই কিন্তু ভিত্তি করে কিন্তু ISOর যে সনদগুলো আছে বা ISOর যে স্ট্যান্ডার্ডগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু অন্যান্য প্রতিষ্ঠান বা অন্যান্য দেশের যে সংস্থাগুলো আছে, যেমন আমাদের BSTIও কিন্তু আমাদের যে লোকাল যে মানটা হবে সেটা কিন্তু ISOকে ভিত্তি করে বা ISOকে ফলো করে কিন্তু স্ট্যান্ডার্ড করে। ঠিক আছে। এই ক্লাসে আমরা বিভিন্ন ধরনের আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান ISO, BSTI এবং পরিবেশ আইন ব্যবসার ক্ষেত্রে যেগুলো প্রযোজ্য সেগুলো দেখলাম। এবং এর আগে আমরা প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক সম্পর্কে দেখেছি, ব্যবসায়ের বীমা এবং তার প্রয়োজনীয়তা সম্পর্কে দেখেছি। আমাদের অধ্যায়টি কিন্তু আজকে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা যদি কোনো টপিক সম্বন্ধে আবার রিভিউ করতে চাও বা আবার জানতে চাও, সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমাদের কমেন্টস করতে হবে। হ্যাঁ, তো কমেন্টস করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটা সম্পর্কে বুঝতে সমস্যা হচ্ছে, আমাদের আবার রিভিউ করার প্রয়োজন। তো পরবর্তীতে আমরা আবার রিভিউ করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং এত মনোযোগ দিয়ে ক্লাসগুলো করার জন্য, শেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।